শুরু করছি বাংলা বলছে। বহু চর্চিত এসআইআর এর যে ডোর টু ডোর সমীক্ষা সেটা আজ থেকে শুরু হয়ে গেল। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন আজ থেকেই, এবং আজকেই আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের মেগা র্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন বৈধ ভোটার, তার নামও যদি বাদ যায় তাহলে দিল্লিতে সরকার ফেলার হুঁশিয়ারি দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাওয়ার বার্তা দিলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী আজকে সিইও দফতরে যান। শুভেন্দু অধিকারীর অভিযোগ যে রাস্তা অবরুদ্ধ করে মিছিল করছে তৃণমূল কংগ্রেস। আরও এক ধাপ এগিয়ে অমিত মালভিয়া, তিনি বলছেন যে এই মিছিল অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকেও আজকে ছিল কর্মসূচি। আজকে সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস, এবং বামেরা আজকে সোনার বাংলা গানে গলা মেলাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। সব মিলিয়ে যেদিন এই এসআইআর এর ডোর টু ডোর সমীক্ষা শুরু হলো সেই দিন সমস্ত রাজনৈতিক দল রাজপথে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন দীপ্তাশ্ব যশ, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্রাট চক্রবর্তী, এবং কিছুক্ষণের মধ্যে সিপিআইএম এর পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি আমাদের সঙ্গে এসে যোগ দেবে। আমি শুরুতে আপনাদের দেখাবো যে সরগরম গোটা বাংলা, বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের কাজ শুরুর দিনই সব রাজনৈতিক দল পথে। কি করছি বাবু, চ্যালেঞ্জ করছি তোমায়, যাও নর্থ ইস্টার্নে আগে ইলেকশন করো। পথে নেমে প্রতিবাদে মমতা থেকে অভিষেক। রেড রোডে আম্বেদকরের স্ট্যাচুতে পুষ্পার্ঘ দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল তা শেষ হলো কবিগুরু জোড়াসাঁকোয়। আর এই গোটা পথই সংবিধানে কপি ধরে হাঁটলেন মুখ্যমন্ত্রী। বোঝাতে চাইলেন বিজেপির ভূমিকায় সংকটে দেশের সংবিধান বাঁচাতেই তাঁর হুঁশিয়ারি, একটা ন্যায্য ভোটারের নাম বাদ গেলে চূড়ান্ত লড়াই হবে দিল্লিতে। ক্ষমতায় আছে বলে দিল্লিতে ভাবছে কেউ কেটা হয়ে গেছে, গোখরে সাপ হয়ে গেছে, যাকে ইচ্ছা ছোবল দেবে। মানুষের ছোবল তো খাওনি, তাই বলি একটু খেতে হবে। বলুন আপনারা আমায় যে কেন আজকে ইলেকশন বাউন্ড স্টেটে আসাম বাদ যায়, তিনটে অপোজিশন স্টেটে হয়। পাঞ্জাবের নাম কেন নেই এসআইআর লিস্টে? আমি তো রোজ শুনতে পাচ্ছি কুর্সিবাবু ডাইরেক্ট ফোন করে বলছে এক কমপ্লেন আয়া, কমপ্লেনটা কে পাঠিয়েছে? না তো বিজেপি। এই লড়াইতেই সামনের সারিতে মতুয়াদের রাখতে চেয়েছেন মমতা। এদিন রাজপথে যেমন দেখা গেছে মতুয়াদের, তেমনি মঞ্চের সামনেও হাজির ছিলেন তারা। এই লড়াইটাই দিল্লি নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে কোনো অনিয়ম হলে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। এই যে 7 জন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। তবে এই যাত্রাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অমিত মালব্যর মতে এটা অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা। বিদ্রুপ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীও। এদিনই পানিহাটিতে পরিবর্তন যাত্রায় সামিল হয়েছিলেন তিনি। তার অভিযোগ, মৃত ভোটারকে জীবিত দেখানোর চেষ্টা হচ্ছে। জাল বার্থ সার্টিফিকেট তৈরি করছে তৃণমূল এজেন্সি। ফর্ম যাচাইয়ে জালিয়াতি ধরা পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে এই অগণতান্ত্রিক সরকার, এই জিহাদিদের সরকার, ভারত বিরোধী সরকার, এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায়। গত 4.5 বছর যা করেছে এখনও তাই করছে। এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন, বেলা 11টা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে, রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে, মাইক হাজার হাজার চোং। তৃণমূল বিজেপির পাশাপাশি এদিন সিইও দফতরের সামনে প্রতিবাদে সামিল হয় কংগ্রেসও। ডেপুটেশন জমা দিয়ে তাদের দাবি সংবিধান মেনে এসআইআর হোক। অন্যদিকে গানের মাধ্যমে প্রতিবাদে সামিল হয় সিপিএমও। কলকাতা টিভি।
আমি দীপ্তাশ্বর কাছে আসি। দীপ্তাশ্ব, এখনো পর্যন্ত আমরা আজকেও দেখেছি কান্দি থেকে এবং উলুবেড়িয়া থেকে এক জায়গায় আত্মহত্যার এবং আরেক জায়গায় মৃত্যুর ঘটনায় ঘটেছে, যেখানে পরিবার দাবি করছে যে এসআইআর আতঙ্কেই তাদের এই অকাল মৃত্যু। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হুঁশিয়ারি দিলেন যে যদি একজন বৈধ ভোটারের নামও বাদ যায় তাহলে দিল্লির সরকার ফেলে দেওয়া হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছিলেন যে একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে দিল্লিতে এই আন্দোলন নিয়ে যাওয়া হবে, 1 লক্ষ মানুষকে ওখানে নিয়ে যাওয়া হবে। আজকে তিনি আরও সরাসরি বার্তা দিলেন যে দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত তো। এবং যেটা বক্তব্য তৃণমূল কংগ্রেসের, যে অলরেডি 8 জনের মৃত্যু হয়েছে, যে 8 জনের নাম ভোটার তালিকায় ছিল, অর্থাৎ তারা বৈধ ভোটার, তারপরেও তাদের প্রাণ হারাতে হয়েছে। না মৌপিয়াদি, দেখো, যে কোনো মৃত্যুই দুঃখজনক। আজকে কেউ কোথাও মরলেই বলা হচ্ছে এসআইআরের আতঙ্কে মারা গেছেন তিনি, এবং দেখা যাচ্ছে তাদের নাম আছে। ঠিক আছে, তাহলে তাদের আতঙ্কে ভোগার কারণ নেই। এই আতঙ্ক ছড়ানোর পেছনে মূল কুশীলব কারা? তৃণমূল। একটা সাধারণ জিনিস, এসআইআর একটা অতীব সাধারণ জিনিস। আজকে মুখ্যমন্ত্রী সংবিধান হাতে নিয়ে, সংবিধানের কপি হাতে নিয়ে তিনি মিছিল করছিলেন। সংবিধানের আর্টিকেল 324 কি বলছে না, ইলেকশন করানোর দায়িত্ব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মুখ্যমন্ত্রীর নয়। ওই একই সংবিধানের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 সেকশন 21, সেটা কি নিয়ে? সেটা হচ্ছে এই এসআইআর নিয়ে। তো সংবিধানটা খালি হাতে নিয়ে ঘুরলেই তো হবে না, সেটা একটু পড়েও তো দেখতে হবে। দ্বিতীয় বিষয়, যে আজকে 8 জন মারা গেলে সেটা এসআইআরের জন্য মারা যান, কিন্তু যখন চাকরি হারানো শিক্ষকরা আত্মহত্যা করেন তার দায় মুখ্যমন্ত্রীর হয় না। আরজি করের ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রীর হয় না দায়। আজকে কলকাতায় বৃষ্টিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে 11 জন মারা গেলেন, তার দায় মুখ্যমন্ত্রীর হয় না। উত্তরবঙ্গে 30 জন মারা গেলেন, তার দায় মুখ্যমন্ত্রীর হয় না। সেই মৃত্যুগুলোর দায় হয় না, খালি কেউ মারা গেলে। একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতে যাবো। তুমি যেটা বললে যে এদের যখন ভোটার লিস্টে নাম ছিল তাহলে এদের মৃত্যু এসআইআর আতঙ্কে হওয়ার যথার্থতা কি? আমি শুধু এখানে বলি যে এখানে তৃণমূল কংগ্রেস যেটা বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যে সোনালী খাতুনের বাবার নামও তো ভোটার লিস্টে ছিল, তারপরেও তাকে পুশব্যাক করা হয়েছে। অর্থাৎ ভোটার তালিকায় নাম থাকার পরও সোনালী খাতুনের তো এই হ্যারাসমেন্টটা হচ্ছে। না, সোনালী খাতুনের একদম নির্দিষ্টভাবে আমি বলছি, সোনালী খাতুনের কেসটা প্রথমত দিল্লি হাইকোর্টে, সেখানে নির্দিষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে সোনালী খাতুন বাংলাদেশি। তারপরে আবার কলকাতা হাইকোর্টে কেস করা হয় একটি দলিল দেখিয়ে, এবং দিল্লি হাইকোর্টের ঘটনাটা পুরোপুরি চেপে যাওয়া হয়। ঠিক আছে, দ্বিতীয় বিষয় হলো যে বৈধ ভোটার বাদ যাবে কেন? আজকে ইলেকশন কমিশন সুযোগ দিচ্ছে একজন করে BLA 1 প্রত্যেক বিধানসভায়, এবং বাংলাদেশের হাইকোর্ট কি বলছে? বাংলাদেশের তো অনেক কিছু বলা হয়, বাংলাদেশ তো মোহাম্মদ ইউনিস অনেক কিছু বলছে। আপনি একটা জিনিস বলুন, হ্যাঁ আমরা গেছি, কারণ আমাদের কাছে সেই প্রমাণ আছে। যদি আজকে রাজ্যের ফরেনার্স যে অ্যাক্ট রয়েছে তার কাছে যে প্রমাণ আছে, যদি 2002 এর ভোটার তালিকায় নাম থাকে তাহলে ভয়ের কিছু নেই। না, ভয়ের কিছু নেই। এই আশ্বাসটা আর সোনালী খাতুন বাংলাদেশি, এক সেকেন্ড, এই আশ্বাসটা আর সোনালী খাতুন বাংলাদেশি, এই দুটোর মধ্যে তো দ্বন্দ্ব থেকে যাচ্ছে। এমন কোনো তথ্য কোথাও নেই। সোনালী খাতুনের বাবার নাম 2002 এর ভোটার তালিকায় আছে এমন কোনো তথ্য কোথাও নেই। ঠিক আছে, সোনালী খাতুনের কেস দিল্লি হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে, সেখানে তিনি নিজে স্বীকার করেছেন। তারপরে আবার তৃণমূলের এক রাজ্যসভার সাংসদ একটি দলিল দেখিয়ে কলকাতা হাইকোর্টে কেস করেন, এবং সেখানে দিল্লি হাইকোর্টের কেসের ঘটনাটা সম্পূর্ণ চেপে যান। সেই কারণেই আবার আমরা কোর্টে যাওয়া হয়েছে। আজকে আপনি দেখুন, আজকে আপনার সুযোগ দিচ্ছে BLA 1 এবং BLA 2 নিয়োগ করার। আজকে অবধি বিজেপির তরফ থেকে BLA 1 দেওয়া হয়েছে 294 জন, এবং BLA 2 দেওয়া হয়েছে 7912 জন। এটা 30 অক্টোবরের হিসেব। সেই তুলনায় তৃণমূলের দেওয়া হয়েছে 30 অক্টোবর অবধি মাত্র 36 জন BLA 1 এবং 2349 জন BLA 2। তৃণমূল এত হুঙ্কার না ছেড়ে, রক্তগঙ্গা না বইয়ে, আগুন না জ্বালিয়ে, ফেক নিউজ না ছড়িয়ে, ভুয়ো তথ্য না ছড়িয়ে তারা এসআইআর এ সহযোগিতা করুন। আজকে একটা লাইন জাস্ট অ্যাড করবো মৌপিয়াদি, আজকে মমতা ব্যানার্জি বলছেন খালি বিরোধী স্টেটগুলোতে এসআইআর করা হচ্ছে, ইউপিতে এসআইআর হচ্ছে, এমপিতে হচ্ছে, গুজরাটে হচ্ছে, রাজস্থানে হচ্ছে, আজকে তামিলনাড়ু কেরালাতেও হচ্ছে। সেখান থেকে কি তুমি শুনেছো যে কেউ বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো বা আগুন বইয়ে দেবো? আসাম নিয়ে তো একদম ইলেকশন কমিশন নির্দিষ্ট করে বলেছেন যে আসামের সিটিজেনশিপের একটা আলাদা আইন আছে 6A(h), তার জন্য সেখানে আলাদা এসআইআর হবে। আজকে তামিলনাড়ু কেরালাও তো বিরোধী রাজ্য, সেখানে তো এসআইআর নিয়ে এত হয়েছে, তেলেঙ্গানায় এসআইআর হয়েছে, সেখানে তো কংগ্রেস জিতেছে। আমি একটু সম্রাটের কাছে এখানেই আসি, যে সম্রাট
এই প্রশ্নটা বারবার বিজেপি যেটা করছে যে ঠিকই তো কেরালা বা তামিলনাড়ু, আমি ধরে নিলাম যে বিজেপি শাসিত রাজ্য, যেটা তোমরা বারবার বলে আসছো যে বিজেপি শাসিত রাজ্যে সেখানে সরকারে রয়েছে বিজেপি, তারা যা ইচ্ছে তাই করছে, কাজে সেখানে কোনো রকম শোরগোল নেই। কেরালা বা তামিলনাড়ু, সেখানে তো আমরা এরকম একটা ভীষণ আতঙ্কের পরিবেশ ইত্যাদি দেখছি না, এবং যেখানে দাঁড়িয়ে বিজেপি অভিযোগ করছে যে আসলে এই যে একটা আশঙ্কা, একটা সংশয় ছড়ানো, একটা ফিয়ার সাইকোসিস, এটা আসলে তোমরাই এটাতে ঘৃতাহুতি দিচ্ছ। নাম্বার ওয়ান, শুভেন্দু অধিকারী তিনি আজকের মিছিলকে জিহাদিদের মিছিল বলছেন। আরও এক ধাপ এগিয়ে গিয়ে অমিত মালভিয়া তিনি বলছেন যে এটা আসলে অনুপ্রবেশকারী, ঘুসপেটিয়া বাঁচাও যাত্রা। মৌপিয়া, প্রথমেই বলি যে আমি আতঙ্কে আসি, তারপর তামিলনাড়ু কেরালাতে যাব। আতঙ্কের পরিবেশ তো বাংলায় সৃষ্টি হয়েছে এসআইআর কে কেন্দ্র করে, এটা সর্বজন বিদিত। আতঙ্কের পরিবেশটা কারা সৃষ্টি করছে? যে এসআইআর এর নাম বাদ গেলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। আমি একটা ছোট্ট অডিও এখানে শোনাতে চাই। মানে এটা কোথায় বলা হয়েছে যে এসআইআর না না এক মিনিট উনি বাইরে আছেন, আমি আসবো তোমার কাছে, তুমি কাউন্টার করে নাও, টাইম পাবে। দীপ্তাংশু, আমি একদম টেকনিক্যাল কারণে বলছি উনি বাইরে আছেন, ওনাকে আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে, তোমাকে যেমন আনইন্টারাপ্টেড বলতে দিয়েছি। ওনার বলা হলে তারপর আমি তোমার কাছে আসবো, তোমার যাবতীয় প্রশ্ন আপনি যাবেন না, নৌকা যাবেন, আপনি করবেন। অতএব এই তিনটে জিনিস রিপোর্ট যদি না হতে চান না, এখনই ভাবুন। আমি শোনালাম এটা যদি সম্রাট, এটা যদি যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে তাদের উদ্দেশ্যে, যদি আমি যেটা শুনলাম, যদি আমি ভুল না করি, এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুভেন্দু অধিকারী বলছেন যে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন তারা যদি ডিপোর্ট না হতে চান তাহলে এখনই ভাগুন। এবং ইতিমধ্যে তো আমরা দেখছি, খবর পাওয়া যাচ্ছে সীমান্ত এলাকা থেকে যে সেখানে বাংলাদেশি তারা সীমান্তে তারা আটক হচ্ছে। একটা খবর উঠে আসছে যে বিভিন্ন জায়গায় সেখানে বেশ কিছু মানুষ তারা হঠাৎ উধাও হয়ে যাচ্ছেন, এরকম নানা তথ্য তো আসছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী একদম নেই, এটা তো কেউ বলছে না। তো যদি শুভেন্দু অধিকারী এই বার্তা দেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে হয় আপনারা পালিয়ে যান, না হলে আপনারা এখানে থাকলে মুশকিলে পড়বেন, তাহলে তাতে অসুবিধা কি আছে? এখানে প্রথম যে শব্দগুলো ব্যবহার করেছে ওগুলো হয়তো শোনা যায়নি, উনি কথা বলছিলেন বলে। সেখানে বলা হয়েছে এসআইআর এ আপনার নাম না থাকলে, এইটা ইম্পর্টেন্ট। দেখো 2002 সালের এসআইআর যারা অবৈধ নাগরিক, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের তো এসআইআর এর পর নাম থাকবে নাই। আমি বলছি এটা যাদের সেই জন্যই তো এসআইআর 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, তাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু নাম উঠেছে। কিন্তু এই 2025-এ যাদের নাম থাকবে না তারাই অনুপ্রবেশকারী, এই চিহ্নিতকরণের ফলে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রথম প্রশ্ন নিরপেক্ষতা। এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠেনি, এবার কিন্তু সেই প্রশ্ন উঠেছে। ঘুরপথে এনআরসির চেষ্টা, এতদিন পর্যন্ত কোনো রিভিশনের ফলে কিন্তু সেই প্রশ্ন ওঠেনি, এবার সেটা উঠেছে। সময়সীমা, যে নির্দিষ্ট সময়সীমা এই কাজ করা, আজকের উদাহরণ দিই, ম্যাক্সিমাম বিএলওর কাছে না 2002-এ যে এসআইআর হয়েছিল, 2002-এর এসআইআর এ যারা দেখা গেছিল যে বৈধ নাগরিক নন তাদেরকে পাঠানো হয়নি। যারা 2002-এর এসআইআর এ ভোটার লিস্টে নাম ওঠেনি, তারা বৈধ নাগরিক হলে পরে নাম উঠেছে। সম্রাট এসআইআর এখানেও তো 9 ডিসেম্বর যখন খসড়া তালিকাটা প্রকাশ হবে, তারপর 31শে জানুয়ারি অবধি টাইম থাকছে সেটাকে নিয়ে আবেদন জানানো। থাকছে। আমি তারপরেও বলছি, অনেক অঞ্চলে কিছু মানুষ যারা 2025-এর এসআইআর এ তাদের কোনো কারণে নাম উঠলো না, কোনো কারণে, তার মানে তারা অবৈধ হয়ে যাচ্ছে না, বা তার মানেই তারা অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে না, তার মানে তারা রোহিঙ্গা হয়ে যাচ্ছে না। আমার প্রশ্নটা এখানেই, নাম ওঠেনি, পরের বার নাম উঠবে, এবার ভোট দেবে না। কিন্তু এই এসআইআর এ যাদের নাম উঠবে না তারাই রোহিঙ্গা, তারাই অনুপ্রবেশকারী, এই বক্তব্যের বিরোধিতা আছে। এটা তো নাগরিকত্ব যাচাইয়ের অধিকার নির্বাচন কমিশনকে কেউ দেয়নি। আমি এবারে আমার এসআইআর এর নাম তুলতে পারলাম না যে কোনো কারণে, আমার তো পরে সুযোগ থাকবে। এই ভোটার লিস্টে আমার নাম, অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী যে রয়েছে যে সংখ্যাতেই থাক না কেন, হ্যাঁ ডেফিনেটলি বিজেপি যে রোহিঙ্গিয়াদের নাম্বার বলছে গোটা পৃথিবীতে তত রোহিঙ্গিয়া নেই, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী যে রয়েছে এটা তো ফ্যাক্ট, এটা তো তুমি অস্বীকার করতে পারো না। তো তাদের যদি ঝাড়াই বাছাই করে তাদের যদি ডিপোর্ট করা হয় তাহলে প্রবলেম কি? তাহলে তোমরা কেন এতটা এটাকে এতটা আক্রমণাত্মক ভাবে নিচ্ছ?
মৌপিয়ার প্রথম কথা হচ্ছে, গণতন্ত্রকে রক্ষা যারা করবে, যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের পক্ষপাত পুষ্ট আচরণ আমাদেরকে সন্দিগ্ধ করছে। আমি নির্বাচন কমিশনের একটা বক্তব্য তুলে ধরি। 2019 সালের 10ই জুলাই সংসদে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন বলেছে ভোটার লিস্টে একজনও বিদেশি নাগরিকের নাম নেই। সেই হলফনামাকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে 2019-এর পর থেকে আসা উচিত ছিল। নির্বাচন কমিশন 2002-এ যাদের ভোটার লিস্ট, এসআইআর এর সময় ভোটার লিস্টে নাম আছে তাদেরকে মান্যতা দিচ্ছে। কিন্তু আমার এখানে প্রশ্ন যে 2002-তে মৌপিয়া যাদের নাম আছে কিসের ভিত্তিতে উঠেছিল? এপিক কার্ডের ভিত্তিতে উঠেছিল। কিসের ভিত্তিতে উঠেছিল? রেশন কার্ডের ভিত্তিতে উঠেছিল। 2002-তে যাদের নাম এপিক কার্ডের ভিত্তিতে উঠেছিল, রেশন কার্ডে ভুয়ো রেশন কার্ড উদ্ধার, ভুয়ো ভোটার কার্ড উদ্ধার কি আমরা হতে দেখিনি? না, সেটা 2002-তে যাদের উঠে গেছিল তাদের তো তখন ভুয়ো বলে চিহ্নিত করা হয়নি। তাহলে আজকে তাদের কেন আবার পরীক্ষার সামনে ফেলা না, হচ্ছে? 2002-এ যাদের উঠে গেছিল তাদের নিয়ে তো এখানে প্রশ্ন, তাদের তো সংশয়ের জায়গা নেই। হ্যাঁ, তাদের ক্ষেত্রে তো এপিক কার্ড বা রেশন কার্ডকে বৈধতা দেওয়া হবে। আমি আসবো তোমার কাছে সম্রাট, আমি পার্থদার কাছে আসি। পার্থদা, আজকে আমরা দেখলাম যে সিইও দপ্তরের বাইরে আপনারা আজকে বিক্ষোভও করেছেন। আমার এখানে প্রশ্ন যে ডেফিনেটলি এসআইআর কতটা সুষ্ঠুভাবে, নির্ভুলভাবে এবং অবশ্যই নিরপেক্ষভাবে সেটা কন্ডাক্ট করা হবে, সেটা ডেফিনেটলি আমাদের কনসার্নের বিষয়। কিন্তু আমার সিম্পল প্রশ্ন যে বিহারে এসআইআর হয়েছে, বিহারে 65 লক্ষ নাম বাদ গেছে, কিন্তু যদি সেখানে বৈধ নাগরিকের নাম বাদ গিয়ে থাকে তাহলে সেখানে আমরা, সেই বিহারে আমরা কংগ্রেসের আন্দোলন কোথায় দেখেছি? নাকি আসলে রজ্জুতে সর্পভ্রম করছেন? না, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে বিহারে কি বৈধ নাগরিকদের নাম বাদ গেছে? আমার কাছে এই মুহূর্তে আমার কংগ্রেসের কাছে থাকার কথা, কারণ রাহুল গান্ধী তিনি তো এসআইআর নিয়ে যাত্রাটা বিহারে করেছিলেন। আবেদন জমা পড়েছে যে যাদের নাম বাদ গেছে, এবং 12 লক্ষের মতো নতুন নাম তোলার জন্য আবেদন জমা পড়েছে। যাই হোক, আমার এইখানে যেটা আসছে সেটা হচ্ছে যে যেটা দীপ্তাস্য বলল, প্রথম কথা হচ্ছে যে সোনালী বিবি দিল্লি হাইকোর্টের জুরিসডিকশনের আন্ডারে নয়, তিনি কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনের আন্ডারে। এক মিনিট না, দিল্লি হাইকোর্টের এরকম কোনো অর্ডার নেই। অর্ডার যেটা আছে সেটা কলকাতা হাইকোর্টের অর্ডার। কেননা 2002 সালে সোনালী বিবির বাবা ভদু শেখ এবং তার মা জ্যোৎস্না বিবি দুজনেরই নাম আছে পাইকর গ্রামের পাইকর প্রাথমিক বিদ্যালয়ের ভোটার লিস্টে। এটা প্রমাণিত। এটার অন্যরকম, অন্যথা কোন রকম এখনো পর্যন্ত বেরোয়নি। এই জায়গাটা আমি শুধু দীপ্তাস্যকে একটু মনে করিয়ে দেব, আমি প্রসঙ্গে আসবো। দীপ্তাস্য, আমি শুধু মনে করিয়ে দিই যে এই মুরারই থেকে এবং আরো একাধিক জায়গা থেকে পুশব্যাক যে করা হয়েছিল বৈধ নাগরিকদের, সেটা তাদের ফিরিয়ে নেওয়া, যেমন মরিয়া প্রমাণ করিয়েছিলেন, মনে নাই, তেমনি পুশব্যাকে যে বৈধ নাগরিককে পুশব্যাক করা হয়েছিল সেটা ফেরানোতে সেটা প্রমাণিত হয়েছে। মুরারই থেকে পুশব্যাক করা হয়নি, বীরভূমের কোন একটি জায়গায় করা হয়েছে। দিল্লি থেকে, না দিল্লি থেকে করা, আমি মুরারের বাসিন্দা। শব্দ নিয়ে জাগলারি, শব্দ নিয়ে জাগলারি আমার সামনে করো না। ওটা আমি করছি না, বীরভূম থেকে করা হয়নি। শব্দ নিয়ে জাগলারি আমার সামনে করো না, পুশব্যাক করা হয়নি। বীরভূমের লোক, শব্দ নিয়ে জাগলারি করো না, বীরভূমের বাসিন্দা। এবং ইউ নো ইট ভেরি ওয়েল, ইউ নো ইট ভেরি ওয়েল, ইউ নো ইট। জাগলারি করে তুমি এটা এসকেপ করতে পারবে না, ডোন্ট ওয়ারি। ভারতীয় প্রমাণ হয়ে যান না। এক সেকেন্ড দীপ্তাস্য, কলকাতা থেকেও বাংলাদেশি ধরা পড়ে। জাগলারিতে এই প্রশ্নকে তুমি কলকাতার অ্যাভয়েড বাসিন্দা করতে পারবে না, বাংলাদেশীও ধরা পড়ে। এই বল ডাক করতে পারবে না। না, কলকাতায় 50 বছরের বাসিন্দা ছিলেন না, এবং যতজনকে পাঠানো হয়েছে সবাইকে ফেরত নিতে হয়েছে। না, এটা আবার ভুল তথ্য দিলেন, আবারও ভুল তথ্য। না পার্থদা, যতজনকে পাঠানো হয়েছে তাদের ঠিক আছে, অনেককেই নেওয়া হয়েছে। না 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 না, অনেককেই নেওয়া হয়েছে। একজনকেও যদি, এক সেকেন্ড, তাহলেও প্রশ্নবিদ্ধ হবে, তাহলেও প্রশ্ন উঠবে। একজন বৈধ নাগরিককেও যদি, মানে মানুষ নাম্বার না, একজন বৈধ নাগরিককেও যদি পুশব্যাক করা হয়, তার আনসার্টেনিটি, তার যন্ত্রণা, তার কষ্টটা বুঝুন। এবং একটা ঘটনা যে অন্তত সেটা ঘটেছে, এটা এস্টাবলিশড, কাজে এই নিয়ে ফার্দার আলোচনা সেটা অবান্তর। নিন পয়েন্ট। এবং আমাদের যেটা বারবার প্রশ্ন সেটা হচ্ছে যে ভোটার লিস্টের একটা এসআইআর চলছে, পদ্ধতি চলছে, যে কারা কারা বৈধ ভোটার সেটা নিরূপণ হচ্ছে। এর সঙ্গে কিন্তু নাগরিকত্বের প্রশ্ন থাকলো, এই মুহূর্তে সেখানে নাম না উঠলে তাদের বাইরে বার করে দেওয়া হবে, দেশ ছাড়া করা হবে। এই যে কথাগুলো বারবার বলা হচ্ছে দু তরফে, এ বলছে 1 কোটি বার করে দেবো, 3 কোটি বার করে দেবো, ও বলছে বার করে দিলে একবারে চোখ উবড়ে ফেলে দেবো। এই যে কথাগুলো, সাধারণ মানুষ এতে ভয় পেতে বাধ্য।
এটা অস্বীকার করে লাভ নেই। এই জন্যে আমরা বারবার যেটা বলছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে, যেটা তামিলনাড়ুতে করা হয়েছে, যেটা কেরালায় করা হয়েছে, সর্বদল বৈঠক করা হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করা হয়েছে। পশ্চিমবাংলায় সর্বদল বৈঠক করা হচ্ছে না কেন? এটা তো যদি সবাই সমস্যা, এটা তো শুধু তো তৃণমূল কংগ্রেসের সমস্যা নয়, তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেয় তাদের সমস্যা নয়। ছোট্ট একটা বিরতি নেব এবং আমি যেমনটা আগেই বলছিলাম যে আজকে কান্দি এবং উলুবেড়িয়া থেকে দুটো মৃত্যুর খবর এসেছে, যেখানে পরিবার বলছেন যে এসআইআর আতঙ্কেই তাদের এই পরিণতি। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। বিজেপি হটাও অধিকার বাঁচাও, এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে এবার এই ভাষাতেই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, হঠাও দেশ বাঁচাও, এখন স্লোগান উঠল বিজেপি হঠাও অধিকার বাঁচাও। এভাবেই এসআইআর নিয়ে সোচ্চার হলেন তৃণমূল নেত্রী। ডাক দিলেন বিজেপিকে চরম ধাক্কা দেওয়ার। কমিশন যা চেয়েছে সেই কাগজ যদি না থাকে তাহলে জন্ম তারিখ, স্কুল সার্টিফিকেট, ব্যাংকের বই, জমির দলিল, কাস্ট সার্টিফিকেট বা কন্যাশ্রীর মতো কোনো কাগজ জোগাড় করতে বললেন। এই কাগজগুলি শেষমেশ লড়াইয়ের হাতিয়ার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ এজেন্সি দিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে বিজেপি, তাই ডাক দিলেন জোটবদ্ধ আন্দোলনের। কোটি কোটি টাকা জনগণকে টাকা দেয় না, ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার। জমিদার বললে ছোট করে বলা হবে, সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা জোরদার। অনেক এজেন্সি লাগিয়েছে, ফেক নিউজ, ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে। আমি বলি, আজ তোমরা যা করছো, যা শেখাচ্ছ, আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না, তখন এই স্ক্রোল তোমার ব্যাকসাইডে আসবে। তৃণমূলের নিশানা এদিন ছিল মতুয়া ভোট, তাদের নিয়েই এদিন মিছিল হয়। মমতা স্টেজের সামনেও ডেকে নেওয়া হয় তাদের, সেখানেই স্লোগান তোলেন মুখ্যমন্ত্রী। যে মতুয়া ভাইরা বসে আছে, যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি, শুনুন মতুয়া ভাইরা, রাজবংশী ভাইরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। এদিন নতুন করে আরো দুজনের আত্মহত্যার খবর এসেছে, একটি উলুবেড়িয়ায়, অন্যটি কান্দিতে। দুটি মৃত্যুই এসআইআর আতঙ্কে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপির মতে এসবই তৃণমূলের নাটক, তবে কংগ্রেসের মতে রাজ্যে পরিকল্পনা করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। এসআইআর মানছি না, এটা বলছি না, কিন্তু সংবিধান মোতাবেক, সংবিধানে যে আইন আছে সেই আইন অনুযায়ী এসআইআর হোক। কোন পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর নয়। 2002 ভোটার লিস্টটি খালি আমরা গণ্য করব, এটা হবে না। 2021, 2024 এই ভোটার লিস্ট যদি গণ্য না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় থাকার কোনো অধিকার নেই। 2024 যদি গণ্য না হয়, তাহলে নরেন্দ্র মোদীর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার এবং সরকার চালাবার কোনো অধিকার নেই। এদিনই বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ শুরু করেছেন বিএলওরা। বিতর্ক মেটাতে আসরে নেমেছে কমিশনও। 6 নভেম্বর কোচবিহার ও আলিপুরদুয়ারে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই সময় উপস্থিত থাকবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও। কলকাতা টিভি। আমার এখানে দীপ্তাশুর কাছে প্রশ্ন। দীপ্তাশু, ভোটাধিকার এই বিষয়টার সঙ্গে না আসলে অনেক কিছু জড়িয়ে রয়েছে, এবং আমরা যারা মোটামুটিভাবে শহরাঞ্চলে থাকি, শহরাঞ্চলে হয়তো সব মানুষের একটা ভোট দেওয়ার জন্য সেই তাগিদটা সব অংশের মানুষের মধ্যে লক্ষ্য করা যায় না, কিন্তু গ্রামগঞ্জে আমরা দেখি উৎসবের মতো করে মানুষ ভোট দেন। কারণ তারা মনে করেন যে এই একটা জায়গায় দাঁড়িয়ে হরিপদ কেরানি আর আকবর বাদশাহ দুজনের একটি ভোট একই রকম গুরুত্ব এবং একই রকম মূল্য রাখে। এই ভোটাধিকারটা নিয়ে যখন আনসার্টেনিটি দেখা দিচ্ছে, এবং এই জায়গাটাকেই সম্ভবত অ্যাড্রেস করার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখলাম, ইন্টারেস্টিংলি এতদিন তিনি বলতেন বিজেপি হটাও দেশ বাঁচাও, আজকে তিনি স্লোগানটা একটা বদল এনেছেন, বলছে বিজেপি বাঁচাও, বিজেপি হটাও অধিকার বাঁচাও। মৌপিয়াদি, দেখো আমি তো গ্রামের ছেলে,
আমরা জানি হ্যাঁ আমি জানি যে আমাদের কাছে ভোটের কি মূল্য, যে কারণে গ্রামের ভোটের পার্সেন্টেজ সবসময় হাই হয়। তাই জন্য যখন পঞ্চায়েত ভোটে ব্যালট বক্স চুরি হয়ে যায় বা ভোটটা দিতে দেওয়া হয় না, আমাদের খারাপ লাগে। এই খারাপ লাগাটা অধিকার হরণের পর্যায়ে পড়ে আমরা 2018-র পঞ্চায়েত ভোটে দেখেছি, 2023-এর পঞ্চায়েত ভোটে দেখেছি কিভাবে অধিকার হরণ করা হয়, এমনকি বিধানসভা ভোট, লোকসভা ভোটেও কিভাবে অধিকার হরণের চেষ্টা হয়, যেটা অন্য কোনো রাজ্যে দেখা যায় না। মৌপিয়াদি, অনুপ্রবেশ নিয়ে একটা কথা হচ্ছিল। সুজাপুর, যে সুজাপুরের এতে আসে কালিয়াচক বিধানসভা, সেই সুজাপুরে 2011 থেকে 2021-এর মধ্যে ভোটার পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে 69.93%, প্রায় 70%। এটা কনসার্নিং না? রাজালার নিউটাউন বিএসএফ কিন্তু কাউকে ধরে বিএসএফ এর কোর্ট নেই মৌপিয়াদি। বিএসএফ কে 50 কিলোমিটার যখন বিএসএফ কে যখন আজকে অনুপ্রবেশ, মৌপিয়াদি আমি তোমায় মনে করাই, অনুপ্রবেশ আজকে থেকে হচ্ছে না, অনুপ্রবেশ আজ থেকে হচ্ছে না। আমি মনে করাই 1900 না মৌপিয়াদি, আমি একটু বলতে দিতে হবে। 1995 সালে মৌপিয়াদি আমায় একটু বলতে দিই, 1995 সালে বাল ঠাকরের মৌপিয়াদি 1995 সালে বাল ঠাকরের সরকার ছিল মহারাষ্ট্রে শিবসেনার। সেই সময় এক ট্রেন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরে বাল ঠাকরের সরকার তাদেরকে ডিপোর্ট করছিল। উলুবেড়িয়া স্টেশনে সিপিএম নেতাদের নেতৃত্বে সেই অনুপ্রবেশকারীদের ছিনতাই করা হয় এবং তাদেরকে ছাড়িয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে, আজকে যদি একটা অনুপ্রবেশকারী ধরা পড়ছেন কোচবিহারে বা মালদায় বা মুর্শিদাবাদে, সঙ্গে সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত প্রতিনিধি সেখানে তার ভোটার কার্ড, রেশন কার্ড নিয়ে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন। সম্রাটবাবু রেশন কার্ডের কথা বলছিলেন না? এই রাজ্য সরকারই তো 2 কোটি রেশন কার্ড ভুয়ো রেশন কার্ড বলে বাতিল করেছে। তাহলে রেশন কার্ডের গ্রাহ্য কিভাবে করা হবে? আমি এর উত্তরটাই নেব। আজকে সম্রাট দীপ্তাক্ষ যে কথাটা বলল, যে তোমরা ভোটাধিকারের কথা বলছো, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বা একাধিক নির্বাচনে বহু মানুষের অভিযোগ থাকে যে তারা বৈধ ভোটটা দিতে পারেন না। সেটাও তো ভোটাধিকার হরণ, এবং এই ভোটাধিকার হরণের অভিযোগ তোমাদের বিরুদ্ধে ভুরি ভুরি ওঠে। প্লিজ যদি আনমিউট করো। হ্যালো, হ্যাঁ বলো প্লিজ। শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আজকে যে প্রসঙ্গে আমরা রয়েছি, সেখানে সেই প্রসঙ্গে দেখতে গেলে দেখা যাবে যে আমরা বলছি একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে। আমরা এই জায়গাতে রয়েছি, এটা আমাদের স্ট্যান্ড। উল্টো দিক থেকে বিজেপির স্ট্যান্ড কিন্তু, যে যারা মুখে বলছে যে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া যাবে না, কিন্তু যাবে না, না বিজেপি বলেছে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া যাবে না, সরি বাদ যাবে, কিন্তু তাদের পার্টিকুলার তারা আইডেন্টিফাই করতে চাইছে এক সম্প্রদায়ের মানুষগুলোকে, তাদেরকে বাদ দিতে হবে ইন্টেনশনালি। সেই পার্সপেক্টিভটা কিন্তু, সেই ন্যারেটিভটা ছড়িয়ে দিয়ে কিন্তু তারা সেই চেষ্টা করছে। আমাকে বলতে দিন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মানুষ আতঙ্কিত, এবং সেই জায়গাতে আমি একটা কথা সম্রাট, এখানে যদি আমি একটু জিজ্ঞেস করি তোমার কাছে, যে যদি আমরা দেখি যে সিএ অনুযায়ী, যে ধরা যাক তুমি যেটা বললে যে নির্দিষ্ট এক সম্প্রদায়ের মানুষ তাদের টার্গেট করা হচ্ছে, যদি এটাকে এইভাবে দেখা হয় যে সিএ অনুযায়ী আমরা জানি যে বাংলাদেশ সহ একাধিক আমাদের যে পড়শি রাষ্ট্র, সেখান থেকে যে শরণার্থীরা, যারা এখানে এসে শরণার্থী হিসেবে যারা আসবেন এবং যারা সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে পারবেন, তার মধ্যে কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরা নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এনআরসি পরে আসামে 12 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে, সেখানে নাগরিকত্ব পেয়েছেন। এই তথ্যটা কোথা থেকে পেলেন? এবং সেই এনআরসি নিয়ে তো আসামের বিজেপি 12 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে এনআরসির পর। আসামের এনআরসির দাবি তো ছিল কংগ্রেসের, আসামের এনআরসির দাবি ছিল কংগ্রেসের, সেখানে তো রঞ্জন গগৈয়ের বেঞ্চে গিয়ে মামলাটা করেছিল কংগ্রেস। আচ্ছা, আমি এই সমস্ত তথ্যে যাচ্ছি না, আমি শুধু একটা জিনিস মনে করাচ্ছি। অভিযোগটা করুন। আসামের যে ফরেনার্স ট্রাইব্যুনাল আছে, সেখান থেকে উত্তম রজুবাসী তিনি নোটিশ পেয়েছিলেন। তিনি আসাম গেছিলেন কি যাননি, তার এই নোটিশ পাওয়াটা তার গ্রাউন্ড আছে কি গ্রাউন্ড নেই সেটা পরের কথা। প্রথম কথা হচ্ছে, এখানে অন্তত তোমার পয়েন্ট অনুযায়ী যেটা বিচার্য, উনি ইসলাম ধর্মাবলম্বী নন। তো তার জন্য এবার আসবে এই প্রসঙ্গে, সম্রাট বলো। হ্যাঁ, আমি বলছি আসামে এনআরসির পরে যে 12 লক্ষ মানুষের নাম দেয়, 12 লক্ষ হিন্দু, তার মধ্যে 3 জন নাগরিকত্ব পেয়েছে।
তাই নাগরিকত্ব সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার ফলে মৌপিয়া প্রথম প্রশ্নটা হচ্ছে সিএ তে আবেদন করতে গেলে আমাকে প্রথমে যে কথাটা বলতে হবে যে আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, এটা বলার সঙ্গে সঙ্গে আমি স্বীকার করে দিলাম যে আমি নাগরিক নই। এই যে প্রশ্নটা যে আমি নাগরিক নই, তারপরে যদি দেখা যায় যে এই রেশিওতে, যে রেশিওতে আসামি নাগরিকত্ব দেওয়া হয়েছে সি এর মাধ্যমে, সেটা হচ্ছে 0.000025। না না, এই তথ্যটা কোথায় পেলেন? সিএ তো যখন আসামে এনআরসি হয়েছিল তখন তো সিএ নোটিফিকেশন হয়নি। সিএ নোটিফিকেশন, সিএ বিল পাস হয়েছে 2019-এ, তারপরে নোটিফিকেশন জারি হয়েছে। আজকে পশ্চিম বাংলায় আপনি যে তথ্য দিচ্ছেন 3 জন পশ্চিম বাংলায়, তার থেকে বেশি লোক সিএ তে নাগরিকত্ব পেয়েছে। না না, আজকে যখন সিএ চালু হয়েছিল তখন আজকে মতুয়াদের জন্য চিন্তা করছেন, যখন পশ্চিম বাংলায় সিএ চালু হয়েছিল তখন কেন ক্যাকা ছিছি করেছিলেন? আসামে যে কেন আপনাদের এত উদ্বাস্তুরা নাগরিকত্ব পেলে কেন আপনাদের এত শিরোপীড়া, আর কেন অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য আপনাদের এত চিন্তা? কেন আজকে পরেশ মণ্ডল যদি নাগরিকত্ব পায় সিএ আওতায় তাতে আপনাদের আপত্তি, আর শেখ মুজিবুদ্দিন তার যদি বিপদ করা হয় তাতে আপনাদের কেন এত আপত্তি? এই বিজেপি শুধু নির্দিষ্ট সম্প্রদায়, যদি আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলি, শুধু তাদের বিরোধী নয়, এরা হিন্দুদের বিরোধী। যারা আমি তোমায় রিকোয়েস্ট করেছি, উনি বাইরে আছেন, ওনার বক্তব্যের পর আমি তোমার কাছে আসবো, তোমাকে একটু পেশেন্স রাখতে হবে ভাই। আমি কয়েকটা নাম বলি। আরএসএস এর সদস্য বাবাই সর্দার আসামে এনআরসির ফলে হিন্দু নাম বাদ গেছে, এখন তিনিও কিন্তু কোর্টের দরজায়। সম্রাট আমাকে একটা কথা বলে, সম্রাট এক সেকেন্ড, যখন তুমি ভিন রাজ্যেই যাচ্ছ, আমার প্রশ্ন যেটা বিজেপিও তুলছে, যে পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গেই প্রক্রিয়া চলছে, আমি ধরে নিলাম যে বিজেপি রুল স্টেটকে এর বাইরে রাখলাম, তোমরা যেটা বলছো বারবার, কেরালা তামিলনাড়ুও তো রয়েছে, কোথায় এই মেগা র্যালি করতে হচ্ছে, কোথায় দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দিতে হচ্ছে, কোথায় একটা ভীষণ একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে যেখানে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, যেটা তোমরাই বলছো যে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। আসামে হচ্ছে না কেন? একইভাবে প্রশ্ন করছি, আসামে হচ্ছে না কেন? আসামে তো সামনে নির্বাচন, আসামে আলাদা আইন আছে, সেই আইন তো কংগ্রেসের আমলে হয়েছিল, 86 এর অ্যাকর্ড সাইন হয়েছিল রাজীব গান্ধীর আমলে। তাহলে কংগ্রেসকে প্রশ্ন করুন, তাহলে বক্তব্যটা শোনা যাচ্ছে না। আন্ডারস্ট্যান্ড দীপ্তাস্য, আমি একটা জিনিস বারবার রিপিট করছি, ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে অডিওর একটা প্রবলেম হচ্ছে, সো আমার রিকোয়েস্ট তুমি একটু পেশেন্স রাখবে প্লিজ। সম্রাট কন্টিনিউ। হ্যাঁ, আমি বলছি তাহলে আসামে এনআরসি হচ্ছে, এসআইআর হচ্ছে না কেন? তাহলে কি এনআরসির সাথে এসআইআর এর কোনো সম্পর্ক আছে? আমি উত্তর নেব, সম্রাট এক সেকেন্ড উত্তর নেব। দীপ্তাস্য প্লিজ। না আসামে কেন একটু আনইন্টারাপ্টেড বলতে তো, আমি তারপর তোমার কাছে আসবো, তুমি বুঝতে পারছো টেকনিক্যাল প্রবলেমটা। বলো তোমাকেই বলতে বলছি। আচ্ছা, না আসামে তো এসআইআর কেন হচ্ছে না সেটা নির্দিষ্টভাবে ইলেকশন কমিশন তার উত্তর দিয়েছে, যেহেতু একটি আলাদা সিটিজেনশিপ আইন আছে সেখানে সেই জন্য একটি আলাদা এসআইআর হবে। এটা নিয়ে তো ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে উত্তর দিয়ে দিয়েছে। পাঞ্জাবে তো হয়নি যেমন, তেমনি তাহলে আপনার ইয়েতেও হয়নি, নাগাল্যান্ডেও হয়নি, কোহিমাতেও হয়নি, এক এক করে করা হচ্ছে। প্রথম লটে 12টা রাজ্যকে করা হয়েছে, প্রথম লটে 12টা রাজ্যকে করা হয়েছে। না প্রথম বিহারে হয়েছে, রোহিঙ্গা আসে না প্রথমে বিহারে হয়েছে, নাগাল্যান্ডে বা ইয়েতে মণিপুরে হবে না এটা তো বলা হয়নি, সেখানে হবে না এই কথা কখনো কি বলেছে? বলা হয়নি। আজকে প্রথমে বিহারে হয়েছে, বিহারে করে দেখা হয়েছে, সেখানে প্রসেস একটা স্টেবিলাইজ করে গেছে, আজকে 12টা স্টেটে হচ্ছে, এরপরে আগামীতে আরও স্টেটে হবে। এর আগে কেরালাতেও, তেলেঙ্গানায় হয়েছে, সেখানে তো কংগ্রেস জিতেছে, তাহলে সেখানে কেন তখন কংগ্রেস বিরোধিতা করেন? আজকে দেখুন, আজকে মৌপিয়াতে আমি যেটা বললাম যে লুকিয়ে আছে এই পার্সেন্টেজে, যে এই সুজাপুরে 69% ভোট বেড়েছে, সেখানে আপনার রাজারহাট নিউ টাউন সেখানে 48% ভোট বেড়েছে, আপনার শামশেরগঞ্জ যেখানে দাঙ্গা হয়েছিল মুর্শিদাবাদে 54% ভোট বেড়েছে, এবং যেখানে ডিকেডাল গ্রোথ আপনার 16%-এর আশেপাশে, তার ডিকেডাল গ্রোথের 3 গুণ বা 4 গুণ আপনার ভোটার বাড়ছে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একমাত্র ব্যাখ্যা অনুপ্রবেশ। এটা কোথাও ব্যাকফায়ার করবে না, কারণ এই মুহূর্তে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা তো সংখ্যায় রয়েছে, আমি নির্দিষ্ট করে বলতে চাই, আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা তো তৃণমূল কংগ্রেসের মিছিলে একদম ফোরফ্রন্টে ছিলেন। আমি এক লাইন জাস্ট বলবো, একদম নির্দিষ্ট করে বলে দিতে চাই,
কোনো বাঙালি হিন্দুর কোনো চিন্তা নেই, তাদের কারুর নাম বাদ যাবে না, তাদের জন্য সিএর সুরক্ষা আছে। আর বাংলাদেশি মুসলিম যারা ওধার থেকে ঢুকেছেন তাদেরও নির্দিষ্টভাবে বলতে চাই, গুজবে কান দেবেন না, বাক্স প্যাঁটরা গোছান, ওদিকে পালিয়ে যান। তুমি বাঙালি হিন্দুর কথা বললে, বাংলাদেশি মুসলিমের কথা বললে, এর বাইরেও রয়েছেন যারা এই রাজ্যের মুসলিম। হ্যাঁ, তাদের কি অসুবিধা আছে? আমার গ্রামে না, তাদের কেন ফের যেতে হবে? তারা কেন বাংলাদেশ যাবে? তারা তো ভারতীয়। তাদের তো 2002-এর তাদের বাবার নাম পাওয়া যাবে, তাদের তো ডকুমেন্ট, তারা কেন যাবেন? আজকে বাংলাদেশি মুসলিম আর এই রাজ্যের মুসলিমকে গলিয়ে ফেললে তো হবে না। এই যে একদম সুজাপুর থেকে শুরু করে, শামসেরগঞ্জ থেকে শুরু করে, রাজারহাট নিউ টাউন থেকে শুরু করে, এই যে ভোটারের সংখ্যায় একটা অস্বাভাবিক বৃদ্ধি, সেটার প্রসঙ্গ তুলে দীপ্তাশ্ব যে অভিযোগটা করছে, সেটা কি খণ্ডাতে পারবে? সেটা কি ডিনাই করতে পারো? সম্রাট, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, আরেকবার। হ্যাঁ, এই যে নির্দিষ্টভাবে সুজাপুর বা শামসেরগঞ্জের যে ভোট পার্সেন্টেজে যে একটা অস্বাভাবিক গ্রোথের প্রসঙ্গ তুলে দীপ্তাশ্ব এই এসআইআর এর প্রয়োজনীয়তার কথা বলছে, এটাকে অস্বীকার করতে পারো? ভোটার লিস্টে রিভিশন নিয়ে আমরা কখনো প্রশ্ন করিনি। তো মনে থাকবে কয়েক মাস আগে প্রথমে বলেছো এসআইআর হতে দেব না, এখন ডেফিনেটলি বলছো যে বৈধ ভোটারের নাম বাদ দিলে তোমরা আন্দোলন করবে। কালীগঞ্জের আমি শেষ করিনি। কালীগঞ্জের উপনির্বাচনের সময় রিভিশনের ফলে 6000 ভোটারের নাম বাদ গেছিল। তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেনি। তৃণমূল কংগ্রেস কোথায় প্রতিবাদ করছে? এসআইআর এর ক্ষেত্রে ঘুরপথে এনআরসি করার প্রতিবাদ করছে এবং নির্বাচন কমিশনের পক্ষপাতপুষ্ট আচরণের প্রতিবাদ করছে। আচ্ছা, আমি একটা কথা বলি, বিশেষত যে বিষয়ে প্রশ্নটা হচ্ছে অনুপ্রবেশকারী কারা, মূলত অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা। তাহলে রোহিঙ্গারা আসছে কোথা দিয়ে? মায়ানমার দিয়ে। সংখ্যাটা যাই হোক, যেই অপব্যাখ্যাই হোক না কেন, তাহলে মায়ানমারকে কভার করছে যে রাজ্যগুলো, সেখানে এসআইআর হওয়া তো আগে প্রয়োজন ছিল। যদি রোহিঙ্গারা তারা থাকতে পারছে না, তারা পশ্চিমবাংলায় এসে সেফ কাস্টাডি পাচ্ছে। তারা ঢুকছে কোথা দিয়ে? তাদের পশ্চিমবাংলায় এসে আধার কার্ডটা কে বানিয়ে দিচ্ছে, রেশন কার্ডটা কে বানিয়ে দিচ্ছে? কেন রেশন কার্ড বানিয়ে দিচ্ছেন তাদের? কেন আধার কার্ড বানিয়ে দিচ্ছেন? পশ্চিমবাংলায় কতগুলো জায়গায় ফেক পাসপোর্টের চক্র ধরা পড়েছে। এই বরানগরে বিরাটিতে ফেক পাসপোর্ট তৈরি হচ্ছিল, লোকাল পুলিশ আপনি জানতো না বলতে চাইছেন? সব তো জানতো। সোনারপুরে ফেক আধার কার্ড তৈরি হচ্ছিল, আপনি বলতে চান যে এগুলো লোকাল পুলিশের নজরে থাকে না বা লোকাল পুলিশের কাছে ইনফরমেশন থাকে না? একই সঙ্গে দীপ্তাশ্ব পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, সেটাতে কেন্দ্রের কোনো দায় নেই। না, ফেক পাসপোর্ট মৌপিয়াদি, ফেক পাসপোর্ট, সেটা ফেক পাসপোর্ট তো পুরো দুনিয়া জুড়ে একটা চক্র, সেখানে কেন্দ্র তো সেটা ধরেছে বলেই আজকে এই চক্রটা ধরা পড়েছে। লোকাল পুলিশের তো ধরেনি, আজকে কেন্দ্র ধরেছে বলেই তো সেইখান থেকে ধরা পড়েছে। আজকে শেখ মুজিবের খুনি, তিনি কলকাতায় 50 বছর বসেছিলেন, লোকাল পুলিশ কি জানতো না? তুমি বলতে চাও? ঠিক জানতো, তারা জেনে বুঝে তাদের আশ্রয় দিয়ে রেখে দিয়েছে। পার্থদার কাছে এখানে আসে যে পার্থদা, এই যে এসআইআর নিয়ে যেটা আমি আজকে আমরা দেখলাম যে এটাকে পলিটিক্যালি মোটিভেটেড বলছেন শুভঙ্কর সরকার, কেন মনে হচ্ছে যেটা পলিটিক্যালি মোটিভেটেড? এই জন্যেই যে দুটো রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে এই এসআইআরটাকে নিয়ে। ওই যে বললাম, এক দল বলছে যে 1 কোটি বাদ যাবে, 3 কোটি বাদ যাবে, আমাদের দেশে সেন্সাস হয়নি, তা সত্ত্বেও তারা বলে দিচ্ছেন। আর এক দল বলছে যে একটাও যদি বাদ যায় তাহলে একবারে চোখ উবড়ে নেবো। ও কিছু সংখ্যা দিল, সংখ্যাগুলো খুব গুরুত্বপূর্ণ, একদম ঠিক কথা বলেছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে একসময় বাংলাদেশে জনসংখ্যার 21% ছিল হিন্দু, আজকে 9%। এই যে 12%, 7%, আরো ভালো, তাহলে এই যে 14% এরা কোথায় গেল? ফলে না 69% জাস্টিফাই করছি না, কিন্তু তোমরা যেটা বলতে চাইছো, তোমরা একটা পার্টিকুলার কমিউনিটিকে তোমরা টার্গেট করছো। আমাদের বক্তব্য হচ্ছে যে না, শুধুমাত্র একটা কমিউনিটিকে টার্গেট করলে হবে না। 14% হিন্দু যে কমেছে তাদের সংখ্যাটা কম না, তাহলে পশ্চিমবঙ্গতে এসছে, শ্যামাপ্রসাদ লড়াই করে তারাও ঢুকে রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের এমন অনেক জায়গা আছে যেখানে অবাঙালি মানুষজন এসে রয়েছে, শুধুমাত্র আরে ভাই আমাকে বলতে যাও, তারা আবার এখানে এসে জায়গা পেয়ে যাবে। তারা এক বলো, তুমি যে এতক্ষণ চেঁচালে আসামের আলাদা সিটিজেনশিপ অ্যাক্ট মানে 6H টা কি, সেটা কেন হয়েছিল? 86 অ্যাকর্ড কে সাইন করেছিল? রাজীব গান্ধী আসামে গিয়ে আলাদা অ্যাক্ট মানে কি?
একটা প্রভিশন থাকতে পারে, আলাদা অ্যাক্ট হলো না, আলাদা কোনো রাজ্যের জন্য আলাদা অ্যাক্ট হয় না। আরে দাঁড়াও, 6H একদম সংবিধানের মধ্যে ঢোকানো আছে পার্থদা। তাহলে আলাদা একটা হচ্ছে কি করে? না না, আলাদা অ্যাক্ট এই কারণে সংবিধানের মধ্যে সেটা আলাদা ঢুকিয়েছে কোনো অ্যাক্ট কংগ্রেস। নেই। দাঁড়াও, আমাকে বলতে দাও। আসামের জন্য আলাদা কোনো অ্যাক্ট নেই। আসামের জন্য সোনালী ব্রিজ আছে, দিল্লি হাইকোর্ট কোনো আদেশ দেয়নি। দাঁড়াও, আমাকে করছেন। বলতে দাও। আপনি মিলিয়ে আজকে নিন। তোমরা যেটা 86 বলছো, অ্যাকর্ড রাজীব গান্ধী সাইন এক করেছিলেন, সেকেন্ড, এবং বার। তারপরে কংগ্রেস 6H সিটিজেনশিপ অ্যাক্টে ঢুকিয়েছে। 100 বার। পার্থদা আপনি এবার প্লিজ রাজ্যে কনসেন্ট্রেট করুন। এই রাজ্যে এখনো তো আপনাদের একটা পার্সেন্টেজ ভোটার আছে, হ্যাঁ, যদি সেটা ক্রমশ না আমরা তো সেটাই বলছি যে কিভাবে এসো মানুষকে ভয়ে পাওয়াবার কোনো প্রয়োজন নেই। কেউ ভয় পায় কেন না, এবং মানুষ যাতে ভয় না পায়, তবু কি এটাও তো ঘটনা যে এমনকি ভুল করেও কিছু মানুষের নাম বাদ যেতে পারে। এ তো হয়েছে, দেখেছি। এমন তো নয় যে একবারে 100% ঠিক হতে পারে। এবং এইটা যাতে না ঘটে। আমি এক সেকেন্ড এসআইআর নিয়ে প্রথম সুর চড়া করেছেন রাহুল গান্ধী, তিনি প্রেস কনফারেন্স করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এরপর বিহারে এসআইআর হয়ে গেল, বিহারে যদি ভুরি ভুরি বৈধ ভোটারের নাম বাদ যায়, তাই নিয়ে কোথায় ঝড় উঠলো, কংগ্রেস কি করলো? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে দিল্লি সরকার ফেলে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন হবে, নির্বাচন কমিশন ঘেরাও হবে। ওয়্যার ইজ কংগ্রেস? বিহারে যদি ভুরি ভুরি বৈধ ভোটারের নাম বাদ যায়, ভোটারের নাম বাদ গেছে, এটা কে বলেছে? ওয়্যার ইজ কংগ্রেস? তাহলে বলছেন বিহারে বৈধ ভোটারের নাম বাদ গেছে, কে বলেছে? আপনারাই তো বলছেন। না না, 8 লক্ষ মানুষ আবার আবেদন করেছে তাদের নাম তোলার জন্য, যারা সেই সময় বিহারে ছিলেন, তারা অন্যান্য রাজ্যে ছিলেন। তার মানে এখনো পর্যন্ত বিহারে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেছে এই ইনফরমেশন না, আমি এখানে বসে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমরা যেটা বলতে পারি, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পশ্চিমবাংলায় যেন না যায়। পশ্চিমবাংলায় যদি যায়, আমরা তার জন্য একটা আলাদা সেল করেছি। আমাদের সেই সেলেতে বিধান ভবনে তারা যোগাযোগ করতে পারে। এক মিনিট, একটাই অনুরোধ প্রত্যেকের কাছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, সাধারণ মানুষের কাছে, যে আজকে যে এসআইআরটা হচ্ছে, কোনো একটা সময় 15-20 বছর বাদে গিয়ে আজকের এসআইআরটা কিন্তু বেস ইয়ার বলে গণ্য হবে। তখন যেন আবার না সমস্যা হয়। ফলে আজকে যতটা সম্ভব নিরপেক্ষভাবে ঠিকঠাক ভোটার তালিকাটা তৈরি হয়, এটা দেখা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমি আমাদের সম্রাটের কাছে আসি, যেহেতু আজ থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে নির্দিষ্টভাবে এই বিএলওদের সুরক্ষার বিষয়, বিএলওরা নিজেরা তারা এই নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপির তরফ থেকে এই বিষয়ে যেটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এবং আজকেও কোনো কোনো জায়গা থেকে খুব হালকা হলেও খবর আসছে যে তাদের একটু প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এই যে তোমাদের কুচবিহারের নেতা, তিনি বলছেন যে বিএলওরা সার্টিফিকেট চাইতে গেলে বেঁধে রাখুন, যে একটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে তো সমস্ত রাজনৈতিক দল তাদেরও সত্যি যাতে কোনো বৈধ ভোটার বাদ না যান, কোনো অবৈধ ভোটার লিস্টে না থাকেন, এইটাই যদি ইন্টেনশন হয়, তাহলে তো এক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে বিএলওদের সাথে কোঅপারেট করা সেটাও খুব জরুরি, তাদের প্রোটেকশনটাও তো খুব জরুরি। তোমরা শাসক দল, যে কোনো কিছু হলেই তোমরা খুব ভালো করে জানো যে দায়টা তোমাদের উপর বর্তাবে। সম্রাট, সম্রাট শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, প্রবলেম করছে। হ্যাঁ, অডিওটা প্রবলেম করছে, আরেকবার একটু বলবেন প্রশ্নটা। সম্রাট, বিএলওদের যে বাড়ি বাড়ি যেতে হচ্ছে, যদি কোনো রকম অনভিপ্রেত ঘটনা ঘটে, তোমরা তো খুব ভালো করে জানো এরকম একটা সংশয়ের আবহ, একটা আনসার্টেনিটি, তার মধ্যে দাঁড়িয়ে বিএলও নিয়ে প্রশ্ন, তোমাদের কুচবিহারের নেতা বলছেন বিএলওরা গেলে তাদের বেঁধে রাখবেন। বিএলওদের সঙ্গে যদি কোনো রকম কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে, তোমরা শাসক দল, খুব স্বাভাবিকভাবেই দায় তোমাদের উপর বর্তাবে। কোথাও কোনো বিএলওদের উপর অনভিপ্রেত ঘটনা ঘটবে না, তবে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। আজকে প্রথম দিনের অভিজ্ঞতা থেকে আমি দুই একটা কথা বলতে পারি। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের অপরিকল্পিত ভাবে পথ চলাতে যেটা দেখা যাচ্ছে, যে আজকে বিএলওদের হাতে 50টা করে ফর্ম পৌঁছয়নি। এই 50টা ফর্ম না পৌঁছানোর ফলে যেটা হচ্ছে, এবং সিরিয়ালি 1 থেকে 50 ফর্ম পৌঁছচ্ছে। মপি, আমরা জানি যে ভোটার লিস্টে সিরিয়ালি আমাদের বাড়ি বাড়িতে সিরিয়াল অনুযায়ী নাম থাকে না। একটা বাড়িতে যদি 4 জন বা 5 জন ভোটারের নাম থাকে, কারুর নাম থাকে 7-এ, কারুর নাম থাকে 317-তে।
প্রথম 50টা বাড়িতে প্রথম 50টা ফর্ম পৌঁছানোর ফলে দেখা যাচ্ছে একটা বাড়িতে যে বিএলওদের শুধু ফর্ম পৌঁছানোর জন্য 3 থেকে 4 বার যেতে হবে। যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, অপরিকল্পিতভাবে এই পদ্ধতি ব্যবহার করার ফলে বিষয়টি জটিল হয়ে যাচ্ছে। যখন বিএলওরা 50টা ফর্ম নিয়ে একজনের বাড়িতে যাচ্ছে, সেখানে 6 জন মেম্বার থাকলে একজনকে গিয়ে ফর্ম তুলে দিচ্ছে, সেক্ষেত্রে একটা সংশয় বা পদ্ধতির ক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে। বিজেপি বাংলার 80,000 বুথে এজেন্টে দিতে পারবে না। বিএলওদের রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদের প্রশাসনের, আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএরা রয়েছেন তারা। সম্রাটবাবু দীপ্তাংশু, সত্যি তোমাদেরও যে বক্তব্য শুরু থেকে যে এত কোটি মানুষের নাম বাদ যাবে, আপনারা বাক্স প্যাটরা নিয়ে পালান, এটা কোথাও দাঁড়িয়ে যে সংশয়, এই যে আতঙ্ক, বহু মানুষ, বহু সাধারণ মানুষ তারা কিন্তু প্রশ্ন করছেন, আমাদেরও অনেকে প্রশ্ন করছেন যে আচ্ছা নাম বাদ যাবে না, তাদেরও 2002 ভোটার তালিকায় নাম আছে, কিন্তু যেভাবে একটা সংশয়ের একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে তার দায় এড়াতে পারো। প্রথম থেকে এসআইআর নিয়ে তোমরা ভয় দেখাচ্ছ। না না, কেউ ভয় দেখেনি। প্রথম কথা, সম্রাটবাবু একটা রাজ্য সরকারের অপদার্থতার কথা আবারও তুলে ধরলেন, সেটা হচ্ছে যে ফর্ম ছাপার, ফর্মটা ছাপা কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব, অর্থাৎ রাজ্য সরকার আজ অব্দি ফর্ম ছেপে উঠতে পারেনি। দ্বিতীয় কথা, বিএলওদের সুরক্ষা, সেটা করার জন্য তো সবার আগে জরুরি ছিল রাজীব ব্যানার্জি, সাবিনা ইয়াসমিন, কল্যাণ মজুমদার বা অসিত মজুমদার, কল্যাণ ব্যানার্জি বা অসিত মজুমদারের এগেনস্টে ব্যবস্থা নেওয়া। আজ অব্দি তৃণমূল নিতে পারেনি। আজকে দেখুন মতিয়াদি, এখানে কোনো ভয়ের আবহ সৃষ্টি করা হচ্ছে না, কিন্তু আবার একথাও ঠিক, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম যারা এসেছেন তারা এখানে কোনো জায়গা পাবেন না। কাল ঠোকাঠুকি চলছে, আমরা শুধু চাইবো যে সুষ্ঠুভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হোক। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।